তাহলে আড্ডা পঞ্চতন্ত্রের অন্তর্গত আড্ডা। আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলাম আড্ডা হামলা চালিয়েছে। চণ্ডীমণ্ডপের ভাস্কর্য এবং জমিদার হাভেলির মৌলভী যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গট গট করে স্টেটমেন্ট অফিসে ঢুকলেন। আমার তাতে আনন্দই হলো। জিনিসটা ভালো করে বুঝ। আড্ডা শব্দটা বলতে চাইছি যে আড্ডা শব্দটা কেবলমাত্র আমরা বাংলাতে আড্ডা বলি, তো ওই আড্ডা শব্দটা এখন শুধু বাংলা নয়, এখন তোর ইংরেজির লোকরাও বুঝবে, মানে ডিকশনারিতে যোগ হয়ে গেছে। আড্ডা আড্ডা মানেই মানে ADDA, আড্ডা মানেই হচ্ছে তো বৈঠক করা, বসা, এটা যুক্ত হয়ে গেছে আর। কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। আড্ডাবাজরা বলতে চান বাংলায় নাকি আড্ডা নেই। কথাটা ঠিকও ভুলও। তুলনা নিয়ে নিবেদন করছি। সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, অতি উপাদেয় মৎস্য। নর্মদা উজিয়ে ভারত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার, সেও উপাদেয় মৎস্য। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে, তোরা সবাই জানিস, তার নাম ইলিশ। খোট্টা মাফ কিজিয়ে মুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। আগের দিন লেখাতে বলছিলাম যে ইলিশটাকে ইংরেজিতেই বলে দেখবি হিলসা। উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশ ভেদে ভিন্ন নাম। তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাদবাকিরা ওরকম পারে না। অর্থাৎ আড্ডা বহু দেশে, ব্যাপারটা বুঝ ভালো করে, বাঙালিরা ইলিশটাকে যে ভাবে খায় সেইভাবে কিন্তু সবাই করতে পারে না। সর্ষে ইলিশ যেটাকে বলে, লম্বা লম্বা চিড়ি দিলি, দিয়ে পর একটা ভাপা, মানে জাস্ট ওটাকে ভাজা টাজা লয়, কাঁচা ইলিশ বলে, ওইটা একটা আলাদা টেস্ট। তবে সবসময় ইলিশেই ওই টেস্টে পাইতে হবে সেটা বড় কথা নয়। আমাদের এইদিকে কিন্তু একটা মাছ আসছে, যে মাছটা অনেক কম দাম কিন্তু ইলিশের মতো গন্ধ আছে, খয়রা মাছ বলে। ইলিশের মতো গন্ধ, 200 টাকার মতোই কিলো নেই, 200 টাকা কিলো। ইলিশ তো দেখ সবার পাতলা। হ্যাঁ, ইলিশের সঙ্গে তুই 100% তুলনা করিস না। আমার মতো লোকের ওটা ইলিশ, কারণ আমার ইলিশ ভালো লাগে না। ইলিশ আমার বিরাট ফেভারিট নয়, আমার চিংড়ি ফেভারিট। কিন্তু খয়রাটা ইলিশের গন্ধ দেয়, ঠিক আছে? দেখ, অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবত করে বসিয়ে চাকতে তারা জানে না। আপিস ভুললে চলবে না। সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে বলেন কি উমদা চিজকে বরবাদ করে দিলে। বলছে কি দারুণ জিনিসকে তোমরা নষ্ট করে দিলে। ভৃগুকচ্ছের ভারতের মানে একটা জায়গার নাম। মহাজনগণ সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন। কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে এ যে রসবস্তু, এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ। তাই কায়রোর আড্ডাবাজরা, আগের দিনই বলেছি মিশরের রাজধানী হচ্ছে কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। কায়রোর আড্ডা কখনো কোনোখানেতেই কারো বাড়িতে বসে না। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানসাসটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, আবার ইলিশ, সুশীল পাঠক ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহস্তের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 বকত নামাজ পড়ে সেথায় যাবার কোনোমাত্র বাসনা আমার নেই। কি ব্যঙ্গাত্মকভাবে লিখেছে দেখ, হাস্যকরভাবে। ইলিশ কথাটা আবার বলি, যদি লেখক বলছে যারা পড়ছো তারা আমাকে ক্ষমা করবে, ইলিশের প্রতি আমার মারাত্মক লোভ আছে। বেহস্ত মানে হচ্ছে স্বর্গ, মুসলিমদের বলে মানে জান্নাত। বলছে জন্নতে যাওয়ার পর ইলিশ পাওয়া যাবে কি নাই, জন্নতে কোথাও লেখা নাই যে ইলিশ আছে, ওই জন্য আমার জন্নত যাওয়ার ইচ্ছে নাই। লেখক বলি যে এটা বুঝে দেখ, ফিরি দেন বলে আমি সবাই যেন একটু বড্ড বেশি তেওয়াজ করে। আড্ডা গোত্রের মিশরি নিকোসি মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না। মানে ব্যাপারটা বলতে চাইছি যে মিশরীয়রা আড্ডা দেয় কোনো নিউট্রাল জায়গাতে, কারোর বন্ধুর ঘরে লয়। বলছে তার ঘরে হলে বিভিন্ন ধরনের মানে তার একটা লায়াবিলিটি থেকে যায়, তার একটা কেমন থেকে যায় যে মানে তার একটা আপ্যায়ন সুলভ মনোভাব থেকে যাবে। সেটা তো নয়, সবাই এখানে সমান করবো না। পিকনিকটা যদি কোনো বন্ধুর ঘরে করিস তাহলে সেটা নাও হতে পারে। ঘরটা যদি বাইরে হয় কোনো জায়গাতে আলাদা ব্যাপার, ফাঁকা জায়গায়, নাহলে নিরপেক্ষ জায়গায় পিকনিকেই ভালো। অপিচ পোষ্য কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না। যেন পুরীর মন্দির, বলছি বুঝাতে, যেন পুরীর মন্দির, জাতপাত নেই, সব ভাই সব রোদ। যেটা আমি বললাম, কারুকে পার্টিকুলারলি তোষামতকারী ব্যক্তি বানাতে পারবে না, যে সবাইকার করি বেড়াবে ওরকম করতে পারে না। যদি নিরপেক্ষ জায়গাতে হয়, তোর ঘরে করলে আমি তোকে বলতে পারি একটু জল টান, একটু চা টান, আর নিরপেক্ষ জায়গায় করলে
হয় না, তবে আমরা একটা বন্ধুর ঘরেই করি, ওই আনে সব। এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখ পোড়া, তবে ওটা আবার আমাদের উদ্যোগ কম থাকে। সেই বন্ধুটি আর বন্ধুর স্ত্রী, মানে বন্ধুর স্ত্রীও আমাদের বান্ধবী, সেই জোর করে বলে যে এইখানেই যেন হয়। সে খাওয়াতে ভালোবাসে, আমরা খেতে ভালোবাসি। আচ্ছা, এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন? কখনো শুনিয়ে, কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে, অকারণে অকালে আড্ডায় গলার ছুরি চালাতে পারে না, বুঝতেছিস? বলছি যে যদি কারো ঘরে আড্ডা দেয়, তাহলে সে কিছুক্ষণ পরে তার ঘরের বউ মনে হচ্ছে রিয়াটা উঠছেই না, যে মানে ছেলেটার কোনো ব্যাপার নেই, তো আড্ডা মারি যাচ্ছে, আর ঘরের বউ কাজ করতে পারছে না, বলছে উঠছে না কেন? তখন তার জন্যই বলছে নিরপেক্ষ জায়গাতেই ভালো, যেখানে কেউ কারোকে উঠতে বলতে পারে না, আমি চলে এলাম, বটে সে ঘুম ভাঙি চাইয়ে। আচ্ছা, ও কারণ ওকালে আড্ডায় গলার ছুরি চালাতে পারে না। তার চেয়ে দেখো ওদিকিনি দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মামলেট কাটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়ি যাওয়ার নামটি করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই, আর চায় কি? তবে হ্যাঁ, কাটলেট মানে আড্ডার সামনে যদি খাবার জুটি যায়, তাহলে তার থেকে আর লিথাল কম্বিনেশন। আর সেটা সবসময় দামি খাবার হতে হোক বড় কথা নয়। এই যে শীতকালে যদি একটু করে পকোড়াও, পেঁয়াজ পকোড়াও জুটে, আর একটু করে চা, কফি হলে তো বড় লোকই হয়ে গেল, চা হলেও চলবে। দেখ, শতকরা চা আছে এখানে, চা প্রেমী কতজন আছিস আর কফি প্রেমী কতজন আছে? চা চা হ্যাঁ, মানে চা চা না না, যা দিবে গোটা কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না। আমার যেমন পার্টিকুলারলি কফি ভালো লাগে, হ্যাঁ, তবে চা কিছু লোক আছে যেমন অমৃতে গেছে, মানে চা বললে মানে চা জিভে জল চলে আসবে। ওটা আছে কিছু চা খোর আছে, মানে আমি চা খোরই বলি। বাইক চালাতে বৃষ্টি পড়ছে, ঘর যাওয়ার তাড়া আছে, তবু যদি ধর সাইডে চা হচ্ছে, একটু দাঁড়িয়ে চাটা খাই নিতে ভালো, এরকম সিচুয়েশন। আমি ওটা অনুভব করি না, আমি ট্রেনে কোনোদিন যাইনি। চা বলতে মনে পড়লো, শতকরা 90 জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে। আমাদের আড্ডা বসত কাফে দ্য নীল বা নীল নদ কাফেতে। কফির দাম 6 পয়সা ফি পাত্তর, রাবড়ির মতো ঘন, কিন্তু দুধ চাইলেই চিত্তির। সবাই কালো কফি খায়, মানে দুধ দিয়ে লয়, দুধ বললেই ওরা কেন ব্ল্যাক কফি যেটাকে বলে, আরও ভালো নাম বলবো এটা একদম ডার্ক কফি যেটা হয় সেটাকে বলে এসপ্রেসো, মানে একদম তিতে হবে, কিন্তু যারা খায় তারা খায়, কিন্তু শরীরের পক্ষে হেলদি ওইটা বেশি। আচ্ছা, সবাই কালো কফি খায়, তাই দুধের কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু ঘাবড়াবেন না, 2 দিনের অভ্যাস হয়ে যায়। কালো কফি খেলে রং ভি ফর্সা হয়, এটা কথায় বলে যে কফি খেলে নাকি রং মানে ফর্সা হয়, চকলেট খেলেও রং ফর্সা হয়। দেখ, এইগুলো হচ্ছে সেই আমার লজিক হতে পারে, জানি না আমি। দেখ, আমাদের আড্ডাটা বসতো কাফের উত্তর পূর্ব কোণে, কাউন্টারের গা ঘেঁষে। হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হর ওয়াক্ত মজুদ থাকতো, মানে সবসময় উপস্থিত থাকতো। রমজান আবার কিছু ওয়ার্ড যদি মিসিং হয়ে যাচ্ছে না, মানে যখন বলছি সেটা আমি যখন লেখাবো তখন লেখাতে ওয়ার্ড মিনিং শেষে দরকার হলে লিখে দেবো, তোদের যেগুলো অসুবিধা থাকবে। রমজান বে আর সাজাদ এফেন্তি খাঁটি মিশরি মুসলমান, ওয়াহাব অতিয়া কপ্টক খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি, কারণ তার শরীরে রয়েছে ফারাওদের রক্ত, মানে মিশরে ফেরাও। জূর্ণ ফরাসি, কিন্তু পুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করেছে কেউ জানে না। অতি উত্তম আরবি, মানে প্রতিটাই দেখ এক একটা জাত, এক একটা মানে জাতের মানুষের কথা বলছে এগুলো আর কি। আমাদের পক্ষে অড লাগছে, কারণ এই শব্দগুলো আমরা কোনোদিন আগে শুনি নাই। অতি উত্তম আরবি কবিতা লেখে, আর সে কবিতা আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। যদিও আমরা সবাই জানতুম জুর্নে যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেরোতে গিয়ে তাও জীবনের একবার মাত্র, যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে। উট কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে। আর তলোয়ার, তবা তবা, মার্কোস জাতে গ্রিক, বেশি নয়, কুল্লে 2500 বছর ধরে তারা মিশরে আছে। মিশর রানী, গ্রিক রমণী, ক্লিওপেট্রার, এখানে বানানগুলো একটু করেছি, একটু আমরা জানি শব্দটা হচ্ছে ক্লিওপেট্রা, দেখ উচ্চারণ করেছি ক্লিওপাত্রার সঙ্গে তার নাকি খোঁজ কুটুম্বিতা আছে, হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতো এবং ফ্রি 1 রোদ কফি খাইয়ে দিত।
তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কারণ মার্কোসকে ক্যাটা ফেলাইও আড্ডা ঝগড়া কাজিয়ার সে কসমিনকালেও হিস্সা নিত না। বেশিরভাগ সময় চেয়ারের হেলানে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমোতো, কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফাটকা বাজারে তেজি মন্দির বুল অ্যান্ড বিয়ার হাল হকিকত মুখস্থ করতো। আরবি ফার্সি শব্দে ভর্তি, এই জন্যই শব্দগুলো আমাদের পক্ষে একটু কঠিন লাগছে। আর বাংলা দেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাক জমিদার হাভেলির আড্ডায় প্রতিভ হিসাবে আমাদের আশীর্বাদ, আর শ্রীগুরুর কৃপায় ধুলির ধুলিয়ে অধম। আমার বাড়ির নিতান্ত গাঁ ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম। বিদেশ বিভুই কাউকে বড় একটা চিনি নে, ছন্নের মতো হেতা হতা ঘুরে বেড়ায়, আর মানে ভবঘুরের মতো। আর দেশ ভ্রমণ যে কীরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখবো বলে মনে মনে পাঁয়তারা কষি, মনে মনে পাঁয়তারা মানে মানে প্যাঁচ কষি আর কি, মানে শব্দগুলো যে প্রতিটা আমার পার্টিকুলারলি মনে হচ্ছে না সেই জায়গায় প্রয়োগ মানে বাংলার ক্ষেত্রে করলেও হতো, আরও অন্য শব্দ করলেও হতো, আরবি ফার্সি শব্দে ভর্তি। এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডাটির দিকে। লক্ষ্য করিনি যে কাফে পানটা ওদের নিতান্ত গৌণকর্ম, ওরা আসলে আড্ডাবাজ। মানে বলতে এই যে কফির দিকে দেখা গেল ওই যে কফি হাউসে সেই আড্ডাটা নেই বাংলাতে, যেমন শুনেছিস খাওয়া 1 কাপ কফি কিন্তু আড্ডাটা 1 ঘন্টা, ওইরকম আর কি। আম্মু যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল এই ব্রাহ্ম মুহূর্তে। মানে আম্মু বলতে দেখ, আমি বললাম না একই সাধারণ শব্দ কিন্তু শুনতে কত কঠিন লাগছে। আমিও যে আড্ডাবাজ এটা ওরা বুঝতে পারি গেল, ওইটাই বলছে। সে মহলগণের বর্ণনা আমি আর কি দেব। সুরসিক পাঠক, তুমি নিশ্চয়ই জানো শ্রীহরি শ্রীরাধাতে, ইউসুফ জোলেখাতে, লাইলি মজনুতে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানি লায়লা মজনুতে, তৃস্তান ইজল দেতে কি করে প্রথম 4 চক্ষু বিনিময় হয়েছিল। মানে এদের প্রেমের কাহিনীটা বলছে কি করে, মানে একটু রসপূর্ণভাবে ব্যাখ্যা করছি। ওরা আড্ডা দিচ্ছে, লেখক গেছে, লেখককেও দেখে বুঝে গেছে যে এও আড্ডাবাজ বটে, এও ঘোরার মানে লোক বটে। তখন তার দিকে ওরা যেমনভাবে তাকালো, এই প্রেমিকাগুলো একে অপরের দিকে যেমন করে তাকিয়েছিল। কিন্তু ভাষাটা এত জটিল, কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন, কি মরুতীর পার করে সুধা শ্যামলীন লীনাম্বুজে অবগাহনানন্দ সে দৃষ্টি বিনিময় ছিল। এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে। তার মানে একজন আড্ডাবাজ আর একটা দল আড্ডাবাজকে দেখে পর কত দূর কল্পনায় যেতে পারে সেটাই দেখছে আর কি। মানে তাদের মনে হচ্ছে ওটা সেই একে অপরের প্রতি প্রেম মানে সবসময় কি একজন নারী আর পুরুষের প্রেম, বন্ধু প্রেম, একই ধাঁচের লোকের সঙ্গে দেখা পেলে ওইটা একটা প্রেম, বিরাট ব্যাপার আর কি, ওইটা বন্ধুত্বের সম্পর্ক। আচ্ছা, তা বাদ এখানেও সেটা বলছে ওদের সঙ্গে দেখে পর সেই ধরনের প্রেমেরই উদয় হয়ে গেছে। তাবা তুলসী গঙ্গাজল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো 3 লহমাও লাগেনি, এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। বেদ শাখা ঋষি স্থির হয়ে গেলেন, সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম। আমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম 1 রোদ কফি। আড্ডা মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষে স্মিতহাস্য বিকশিত করলেন। ভাবখানা ভুল লোককে বাছা হয়নি। মানে বলছি আমি যে সবাইকে সঙ্গে বললাম 1খানা কফি, তখন সবাই আমার দিকে এমনভাবে হাসি তাকালো, তাতে আমি বুঝতে পারলাম ইয়ারা বুঝতে পারলো খারাপ লোককে আমরা বাঁচিনি, ইয়ারা হচ্ছে আমাদের জাতির লোক। আচ্ছা, কাফের চোখে জাত বলতে এখানে ধর্মজাত নয়, জাত বলতে আমার ক্যাটাগরির লোক, মানে একই, বুঝতে পারছিস। আচ্ছা, কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। আমার কাফের ছোকরা মানে ক্যাফের যে ছেলেটা। আচ্ছা, আমার ছন্ন ছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল। রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দিই সে কথা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করলো। মানে বুঝতে পারছি সবাই নিজের কাজটা করেছে, ও বলছে যে বিরাট ভদ্রলোক, অনেক টিপ দেয়, বাস আড্ডাবাইদের সামনে কথাটা তুলে ধরলো আর কি। জূর্ণ তাড়া লাগিয়ে বললেন, যা লোকের নাম, বুঝতে পারছিস, যা ছোড়া মেলা জেঠামো করিস না, বেশি পাকামো করিস না। আমার দিকে তাকিয়ে বললে, খাস আরবি বলেন আপনি? রবি ঠাকুর বলেছেন, এত বলি সিক্ত পক্ষ 2টি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল বুঝিয়া বিদেশির অঙ্গ হতে।
ঠিক সেই ধরনে আমার দিকে তাকিয়ে জুড়ল যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। মানে বলছি ও এমনভাবে আপ্যায়ন করলো, আমি যে বিদেশি বটে, সেই এই যে কবিতার লাইনেও তাই বলা যায়, আমি যে বিদেশি বটে, আমার যে অকওয়ার্ড লাগতে পারে সেটা এক মুহূর্তে দূর করে দিল, সেই অকওয়ার্ডনেসটাই, সেই আড়ষ্টতাটাই দূর করে দিল আমার কাছ থেকে। ঠিক সেই ধরনের আমার দিকে তাকিয়ে জুড়ল যে আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। আমি কিন্তু মনে মনে বললুম, ইয়া আল্লাহ, 13 দিনের আরবিকে যদি এরা বলে খাসা, তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী। করজোড়ে বললুম, ভারতবর্ষের নীতি সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না। আমাদের নীতি দেখছি, আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে, প্রিয় অসত্য বলবে। মানে ভারত কথাটা বুঝবে, ভারতবর্ষে বলা হয় না মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, সত্য যদি অপ্রিয় হয় সেটা বলা উচিত নয়। কেন বলা হয়? কারণ তাতে তোর খারাপ লাগতে পারে, বটে কিনা? কিন্তু বলছে এরা আর একটার উপরে অপ্রিয় সত্য তো বলেই নাই, বরং প্রিয় মিথ্যা কথা বলে। মানে তোর বুঝতে পারলাম জিনিসটা, যে তোর মনটা ভালো লাগবে তার জন্য মিথ্যা কথাও বলে অনেক সময়। আচ্ছা, যদিও বাস্তব লাইফে কতটা সত্য আমি জানিনি। চিনি সাময়িক ভালো, ভবিষ্যৎ সুগার করবে, সেরকম সাময়িক মিষ্টি কথা তোকে চারটা ভালো কথা বলা তোর সেই মুহূর্তে তাকে ভালো লাগতে পারে, কিন্তু সেই তোর প্রকৃত বন্ধু যে তোর খারাপ সময়ে তোকে মিথ্যা বলেও সান্ত্বনা দিবে, কিন্তু তুই যখন নর্মাল পজিশনে থাকবি তখন চোখে আঙুল দিয়ে তোর ভুলগুলো ধরে দিবে, তবে পরেই সেই বন্ধু। নাহলে তো কী হলো, নাহলে তো তুই বিশ্বাস করতে পারবি না হলে, বটে কিনা? কারণ কেন বিশ্বাস করবি? তুই তো সে তো যে কোনো মুহূর্তে তোকে মিথ্যাও বলতে পারে যে না তো বিরাট কেমন লাগছে, বিরাট হ্যান্ডসাম লাগছে, অ্যাকচুয়ালি পৌঁছার মতো লাগছে, কিন্তু তবু বল দিতে পারে আর কি। দেখ, কিন্তু প্রকৃত বন্ধু দেখবি ওটা বলবে নি, ভালো লাগলেও বলবে নি, বিরাট লাগছিলে, বিরাট শাহরুখ খান লাগিয়ে দেবে, এরকমই বলবে, তখন তুই আর জিজ্ঞাসা করার সাহস পাবে না। দেখ, আড্ডা তো পার্লামেন্ট নয়, তাই হরবক্ত কোথায়, তাই হরবক্ত মানে প্রতি সময় কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। দুম করে রমজান সে বলল, আমার মামা, আমি মনে মনে বললুম যোগী দাসের মামা হজ করতে গিয়েছিল আর বছর। আচ্ছা, যোগী দাসের মামা বলতে মানে আমার মামা বলতে এখানে তার মামা লয়, যে কোনো হরিদাস পালের মামা গেছিল, ওইটাই বলছি, যে কোনো কারুরটা টেনে পর আমি নিজেরটা বলছি, বুঝেছিস? আমার একটা পরিচিত মানে গল্প যখন বলে না, তখন সেই কারুর কোনো দিকে শুনিছে দিয়ে সেইটা আমার মামা দিয়ে বলে দিচ্ছে। কারণ কেন বলছে, কারণ ওটা যদি সে তখন ব্যাখ্যা করতে যায় আমার দূর সম্পর্কের পরিচিত একটি বন্ধুর মামা, তাহলে এটি অযথা গেল। মূল ব্যাপারটা মামা লয়, মূল ব্যাপার যে ঘটনাটা বলবে। যাই, ওটা 7 মিনিট ফার্স্ট আছে, 5 মিনিট করতে গিয়ে আর বছর। সেখানে কয়েক ভারতীয়দের সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি 5 বকত নামাজ পড়তো আর বাদ বাকি তামাম দিন রাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করতো। তবে তারা নাকি কোনো এক প্রদেশের বিঙ্গালা বাঙ্গিলা কি যেন আমার ঠিক মনে নেই। উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধলাম, বাঙ্গালা? হ্যাঁ, আমি চোখ বন্ধ করে ভাবলুম শ্রীরামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি। কিন্তু কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসাবে নাম করতে পেরেছেন, নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবাত শ্রীহট্ট, নোয়াখালী, চাটগা, কাছাড়ের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুর আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করিল জয়। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, আমি বাঙালি। গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিল। এটা 9টা বাজতে যখন 10 হয়েছিল তখন ডুব মেরেছিল। তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি না। আমি ভাবলুম রাসভারী লোক হয়তো ভাবছেন নতুন মেম্বার হলেই তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে, একথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না। আড্ডার কি কোনো কনস্টিটিউশন হয়? কনস্টিটিউশন মানে তো সংবিধান, বলছে মানে জাস্ট রসিকতার চলে কথাগুলো বলছে। মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে ফেললেন। দাও মেরেছি, একটা শ্যাম্পেন হবে। শ্যাম্পেন বুঝেছি, অ্যাকচুয়ালি হচ্ছে চ্যাম্পেন, মানে সেই বিখ্যাত মদ। আমাদের যে মদ যদি বাঁকুড়ায় ওই মদটি ছাড়া না পাওয়া যেত কিছু, তাহলে বাঁকুড়ার 90% লোক মাতাল হতেও নাই, ওটা কিনতেই লাগতো, কী খেতে, তার থেকে 20 খাওয়া হয়ে যেত। দেখ, আমাদের নতুন মেম্বার, আর এখানে এই যে 20 টাকার মদগুলো পাওয়া যাচ্ছে, খেয়ে পর একদম সঙ্গে সঙ্গেই অবজারভেটরি না যেই, দূরবীন না নিয়েই বুঝলেই যে পৃথিবী গোল।
আমাদের নতুন মেম্বার কাউন্টারের পিছনে দাঁড়িয়ে ছিল মালিক, তার দিকে তাকিয়ে বাঁ হাতে গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা। ম্যানেজার কুল্লে 2 ডিগ্রি কাত করে ঘাড় নাড়ল। ম্যানেজারের নাম হচ্ছে কুল্লে। আমি ভয়ে ভয়ে বললুম, এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই। মার্কোস বললেন, কাফের পিছনে তার ড্রয়িং রুম, বেটা সব বেচে, আফিম, কোকেন, হিরোইন, হাসিস, যা চায়, এগুলো সব বড় বড় ড্রাগস। খাওয়া অন্যায়, বিক্রি করা অন্যায়, পাচার করলে তো অবশ্যই মিনিমাম 5 বছর জেল। আর যে জায়গায় জেল যাবি সেটা বলার কিছু নয়, তবে এগুলো পাচার করলে প্রচুর টাকা। কিন্তু এই লোভ থেকেই মানুষকে নিষ্কৃতি পেতে হয়। এয়ারপোর্টে যদি কোনোদিন ধরা পড়ে তাহলে সে মোটামুটি চিরজীবনের মতো হাসিস হয়ে যাবে। আচ্ছা দেখ, প্রচুর দাম, 1 কেজির দাম লক্ষ টাকার উপরে চলে যায় প্রতিদিন। কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো ফ্রি, আর সবচেয়ে খারাপ জিনিসগুলোই দামি করে রেখেছে। কল্পনা কর, অক্সিজেন এখনও ফ্রি, তোরা ভবিষ্যতে এটাকে দামি করে দিবি কিনা জানি না, গাছ কাটি, কিন্তু ফ্রি। আর সবচেয়ে বেশি দামির মধ্যে এখানে ধর হাসিস বা কোকেন, হেরোইন, এগুলো গাঁজা, দেখ এগুলো ডেঞ্জারাস। কিন্তু এইগুলোর প্রয়োগ আছে, এগুলোর বিভিন্ন জায়গায় ওষুধের ক্ষেত্রে প্রয়োগ আছে, সেগুলো মাত্রা ছাড়া যখন নেই তখনই তো ডেঞ্জারাস। আমি জানিনি, হতে পারে কিছু গাছের কিন্তু পরিবেশের নেগেটিভ এফেক্ট থাকে কিছু গাছের, আমি জানি না। দেখ, তবে হ্যাঁ, কোনো না কোনো দিকে পজিটিভ এফেক্ট থাকবে। গাছ মানে কোনো না কোনো দিকে পজিটিভ এফেক্ট থাকবে। যেমন পার্থেনিয়াম অনেক রোগের কারণ, কিন্তু এটাও তো অস্বীকার করা যায় না যে ওটা গাছ বটে, মানে মাটি আগড়ে ধরে থাকে, অক্সিজেন দেয়। মানে কি, গাছ হচ্ছে এমন জিনিস, তার 1000টা নেগেটিভ থাকলেও একটা পজিটিভ খুঁজে পেয়েই যাবি তুই। তবে অধিকাংশ ক্ষেত্রে 999টা পজিটিভই থাকে। মার্কোস বললেন, কাফের পিছনে তার ড্রয়িং রুমে, বেটা সব বেচে, আফিম, কোকেন, হেরোইন, হাসিস, যা চাও। ছোকরা বললে, আর একটা তামাকও সাজিস। বলে কি, কায়রোতে তামাক, স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু দিব্যি ফার্সি হুকো এলো। তবে হনুমানের লেজের মতো 3.5 গজি দরবারি নয়, আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোতা জরির কাজ করা। আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়, এদের যেন একটু গাইয়া। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো, ডাবর পরিমাণ, মানে যেখানে রেখে পর নেশাটা করে আর কি। 1 পো তামাক হেসে খেলে তার ভিতর থানা গড়তে পারে, তাওয়া আছে আগুনের বেলা। অবশ্যই আমি টিকের ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি, কারণ কাবুলেও দেখেছি টিকে বানাবার গুহ তথ্য সেখানকার রসিকরাও জানেন না। আর যা খুশবাই বেরোলো তার রেস দীর্ঘ 14 বছর পরেও যেন আমার নাকে লেগে আছে। পাঠক, তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপসিয়ান সিগারেট ভুবন বিখ্যাত, কিন্তু কখনো কি ভেবে দেখেছো বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তরিবত করে বানাতে শিখলো কি করে? আইসো সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। এক সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস, এন্তার রাজনীতি এবং দেবদার রসায়ন শাস্ত্র লুকিয়ে আছে। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে, আমেরিকার ভার্জিনিয়াতে, গ্রিসের ম্যাসেডোট অঞ্চলে এবং রুশের কৃষ্ণ সাগরের পরে। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়। কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এদেশে টার্কিশ এবং ইজিপসিয়ান নামেই প্রচলিত। তার কারণ, একদা গ্রিসের উপর আধিপত্য করত তুর্কি, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তানবুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন তুর্কির কবজাতে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মিশিয়ে দিয়ে যে অনবদ্য রসনীল নির্মাণ করতেন, তারই নাম ইজিপসিয়ান সিগারেট। আমাদের যে সিগারেট পাই, সাদা সিগারেট সরু হয়, আবার এটারও একটা আপার ভার্সন আছে যেটা বলে সিগার, এইরকম মোটা হয়, মানে রীতিমতো দারুণ দাম হয়, অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে আর কি।
দেখ, নিশ্চয়ই লক্ষ্য করেছেন চায়ের টিন যদি রান্না ঘরে ভালো করে বন্ধ রাখা হয় তবে ফোড়নের ঝাঁকে চা বরবাদ হয়ে যায়। অর্থাৎ আর আর কিছু না হোক, খুশবাইটি আতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো প্রাণত্যাগ করে। মাল জাহাজ লাদাই করা যে অফিসারের কর্ম, তিনি বিলক্ষণ জানেন যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে, তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল দেওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ের মজানো অতীব কঠিন কর্ম। সিগারেটকে এক ফোঁটা ইউক্লিপটাস তেল ঢেলে সেই সিগারেটকে ফুঁকে দেখুন, এক ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। 5 বছরের বাচ্চাও তখন সে সিগারেট না কেসে অনায়াসে ভস ভস করে ফুঁকে যেতে পারে। বহুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকে এই পদ্ধতিতে ইউক্লিপটাস সেবন করে থাকেন। যারা সিগারেট সইতে পারে না তারা পর্যন্ত, বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানো হাড়হদ্দ হাল হকিকত জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবায় তার পেছনে রয়েছে গূঢ়তর রহস্যবৃত্ত ইন্দ্রজাল। কিচ্ছু বাড়িয়ে বলছি রে, অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেওয়ার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি, এবং পারেনি বিশ্ব সংসার বের করতে কি কৌশলে, কি মশলা দিয়ে মিশরীয়রা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। স্বীকার করি মিশরীয়রা একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল। পাঠান মোগল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পায়, তবু তো আমরা আজও মকরধ্বজ চ্যবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন আমাদেরই চশমার সামনে। মিশরীয় ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঝড়তি পড়তি যেটুকু এলেম তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সেই সমস্যা সমাধান করলো। তামাকে কি করে খুশবায় জোড়া যায়, তামাকে সোয়াদটি জখম না করে। তাই যখন কোনো ডাক সাইটে তামাক কদরদার মানে বুঝতে পারছিস, যে তামাকের গুণ বুঝে আর কি। হাই, এ গোত্র পৃথিবীর সর্বত্র, কি কাবুল কি দিল্লি কি কায়রো, সুকুমারের ভাষা বলে হুস হুস করে মারা যাচ্ছে। মানে এই গোত্রটা তামাকের কদরদার, মানে বুঝতে পারছিস, নেশাড়ু, তামাক নেশাড়ু। বলছি এটা পৃথিবীর সব জায়গায় আছে, কোনো পার্টিকুলার একটা জায়গায় প্রয়োজন নাই। তোদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয়, এবং সেই কদরদার যখন সে তামাক নীলাভ ধুঁয়োটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে ছাড়েন, এবং নীল নদের মন্দমধুর ঠান্ডা হাওয়ায় যখন সেই ধুঁয়োটির সঙ্গে রসকলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র ছড়িয়ে দেন, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। পাড় সিগারেট খেকো, পাইকারি সিগারেট ফেকো পর্যন্ত বুকের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ হামিদুল্লাহ খুদা তালাব তারিফ বলে। আর ইলিশের বেলা যেরকম হয়েছিল এ অধম ঠিক সেই রকম তাজ্জব, মানে বেহুস্তের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন? তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? বাঙালি তার চুলটিকে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি বেলা অবেলা মোকাপ পেলেই তার পাইজারে গুটি কয়েক পেরেক ঢুকিয়ে দেয়। ইংরেজ আয়না সামনে পেলেই টাইটা ঠিক মধ্যিখানে আছে কিনা তার তদারকি করতে ব্যস্ত হয়ে পড়ে। পেশোয়ারি পাঠানের প্রথম শিরপিড়া তার শিরাভরণ নিয়ে, আর মানে তার শিরাভরণ বলতে মাথায় যে পাগড়ি পরিয়েছে সেই পাগড়ি নিয়ে। আর মিশরীয় চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ। আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরেজিতে পালিশ কথাটি মিশরীতে বালিশ রূপে বর্ণনা করা হয়। আমরা যেটাকে পালিশ বলি ওটা রাখার জন্য, মানে সব জাতরা কিটা বেশি অভ্যস্ত সেটা দেখে। ইংরেজ পেলে টাইটা ঠিক করে, মিশরীয়রা বলছে জুতার পালিশটা ঠিক আছে কিনা ঠিক করে, ইত্যাদি। কে কি করে সেটা বলছে, যে পেশোয়ারি পাঠানরা তার টুপিটা ঠিক আছে কিনা সেইটা দেখে। আর তোর ওই কাবুলিওয়ারা তার পায়জারে গোটা কত পেরেক ঢুকিলে ইত্যাদি, মানে সব জাতিরই বিভিন্ন ধরনের কাজ আছে। ইংরেজি যেমন ধর মিশরীয়রা তার জুতার পালিশটা ভালো করে দেখে, সবাই মানে পার্টিকুলার একটা জিনিস দেখে সবসময়, যে আমার এটা ঠিক আছে তো, সেই জিনিসটাই বলছে। অতএব কাফেতে ঢুকা মাত্র ওই কাফের বুট পলিশ, অর্থাৎ বুট পালিশ করে। এটা বুট পালিশ কেন লিখেছি বলতো? মিশরীয় উচ্চারণ হবে বুট পালিশ, যেমন বলে নে হোয়াট হ্যাজ কাউ টু কিপ তুমি, এরকম করে নেই, এরকম করে যদি মানে হয়তো বলছি ইউ হ্যাভ টু টেল
আমি ইংরেজিতে বলছি, ইউ হ্যাভ টু টেল মি দ্য ট্রুথ, ইউ হ্যাভ টু টেল মি দ্য ট্রুথ, দ্য রিয়েল ট্রুথ। এরকম ধরনের দেখবি উচ্চারণ থাকে আর কি। কাইরো টাইরোর উচ্চারণ একদম সিরিয়াস। ধর ইংরেজি একটা বেসিক সেন্টেন্স আমরা বলছি, ইউ হ্যাভ টু গো টু স্কুল ইন টাইম, এক্সেপশন মে বি হ্যাপেন, তখন বল ইউ হ্যাভ টু গো টু স্কুল ইন প্রপার টাইম, এক্সেপশন মে বি হ্যাপেন। ওদের দেখ, আমি অনেক রকমই পারবো। আপনি তাকে বিলক্ষণ চেনেন, তার দাঁত মুখ খিচিয়ে বললেন যা যা, তার অর্থ আচ্ছা পালিশ কর। সেই 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুট পালিশ কর্মে নিযুক্ত হবে। আচ্ছা, ওদের যা যা মানে হচ্ছে পালিশ কর, যা যা পালিশ কর। তোমার সঙ্গে বলছে 32টা দাঁত বার করলে চকচক করছে, দিয়ে পালিশ করতে শুরু করলে। কেন? আরে তার তো খুশি লাগলো, সে একটা কাজ পেল। সদস্যের কেউ বলবেন শুভ দিবস, কেউ এই যে, কেউ একটু মুচকি হাস্য করবেন, আবার কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈশ্বর দুলিয়ে দেবেন। ইতিমধ্যে আপনার আপনার কফি এসে উপস্থিত। ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন রঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন। আপনি বলবেন চিঠিপত্র নেই, অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। জিজ্ঞেস করলেন ফোন? আগে না, তবে ইউসুফ বে আপনাকে বলতে বলছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি চলে না যান। চুলোয় যাক গে ইউসুফ বে, আমি জিজ্ঞেস করছি চিঠি বা ফোন নেই? কাচুমাচু হয়ে বললে আগে না। জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না। যাও চিঠির কাগজ নিয়ে এসো। কাফের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ, খাম, ব্লটিং প্যাড, যাবতীয় সাজ সরঞ্জাম 1 মিনিটের ভিতর উপস্থিত হবে। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘণ্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে, তখন হঠাৎ রমজান বে শুধাবে কাকে লিখলে, যেন কিছু জানে না। চটে গিয়ে বলবেন তোমার তাতে কি? রমজান বে উদাস হয়ে বলবে না আমার তাতে কি। তবু বলছিলাম সকালে বিলকিসের সঙ্গে দেখা, সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টার ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। আরও চটে গিয়ে বলবেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলনি কেন? 11:30টা বাজতে তো এখনো অনেক দেরি। সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি, মানে এটা বলছে 11:30 বাজতে তো এখনো অনেক দেরি। সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি 1 ঘন্টা ধরে চিঠিটা লিখলুম। রমজান বে আরো উদাস হয়ে বলবে জানি রে ভাই, তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি? এদেশে তো জানি প্রিয়া পাশের ঘরে, আর এ ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন। এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। রেশন পস খোলা মাত্রই মেয়ে মধ্যে সেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডা। ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময়, মৌকা বেমৌকা, কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। মানে সময় অসময়, সুযোগ সুবিধা, কেমন স্টাইলে লিখবো, কেমন কায়দায়, সেইটা নিয়ে আলোচনা জুড়ে দেবে। আমার কোথাও যেন মনে হচ্ছে লেখক আড্ডা নিয়ে বলতে যে আড্ডার যত রকম জিনিস আছে একের পর একটা টেনে গেছেন, তার জন্য আমাদের মনে হচ্ছে অনেক বিস্তৃতি হয়ে চলেছে আর কি। এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। রেশন সব খোলা মাত্রই মেয়ের মধ্যে যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডা, ঠিক সেই রকম প্রেমপত্র লেখা, সময় অসময়, মৌকা বেমৌকা, কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হটতে হটতে পৌঁছাবে সেই সনাতন প্রশ্নে, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়? অবান্তর নয়। তাই মানে এটা লেখক অ্যাকচুয়ালি চারদিকে ছড়িয়ে গেছে, কারণ আমাদেরও যখন আড্ডা হয় তখন শুরু হয় মানে একটা সাধারণ জিনিস থেকে দিয়ে যা খুশি যে কোনো জায়গায় যাই শেষ হতে পারে। মানে তুই এখানে একটা বার্গার নিয়ে শুরু করতে পারিস, বা স্যান্ডউইচ বা ভেজিটেবল চপ নিয়ে শুরু করে রোনাল্ডোতে শেষ করতে পারিস আলোচনা, এটুকু হয়। আচ্ছা, আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই, এনারা আছেন, ওনারাও আছেন, কারণ যারা দেশ বিদেশি ঘোরেননি, যাদের সঙ্গে এ আলোচনা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো মনে হয়। আর সবাই জানেন বক্তৃতায় আড্ডার সবচেয়ে ভাঙর দুশ্মন। মানে বলতে চাইছি যে আড্ডায় যে যখন জ্ঞান দিতে শুরু করে, একটা টানা বক্তৃতা দিতে শুরু করে, ওইটাই আড্ডা ভাঙছে
শুরু করে। কারণ কি, তখন আর সবাইকার ধৈর্য থাকে না, একটা একটা কথা বলবে সবাই, ওইটাই ভালো। আর শীতকাল হলে তো পোয়া 12, কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টি হয়, সাহারার শুকনো হাওয়া যক্ষা রোগ সারিয়ে দেয়, পিরামিড কায়রোর বাইরে ঠায় বসে মূর্তি ফর্তির নামে কায়রো বে এখতিয়ার, মসজিদ কবর কায়রো শহরে বে সুমার। শীতকালে না গরম না ঠান্ডা হাওয়া, সব শুদ্ধ জড়িয়ে মড়িয়ে কায়রো ট্যুরিজমের ভূস্বর্গ এবং ট্যুরিস্টদেরও বটে। তাহলে কোন সময় কায়রোতে, মিশরের রাজধানী কায়রোতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আছে? শীতকালে। আচ্ছা, তদুপরি মার্কিন লক্ষ্যপতিরা আসেন নানা ধান্দায়, তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডার্ক সাইডের সুন্দরীরা, তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা, এবং তারা সঙ্গে নিয়ে আসেন আরেক ঝাঁক সুন্দরী। কিন্তু থাক, সুশীল পাঠক, তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনা শাস্ত্রে নিষেধ, গুরুর বারণ। মিশর মানে বলতে চাইছে যে অপর স্ত্রী পরস্ত্রীর সুন্দরতা নিয়ে আলোচনা শাস্ত্রে নিষেধ। মিশরি আড্ডাবাজরা দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরি মাত্রই আড্ডাবাজ। এমনকি সাদ, জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডা সন্ধানে বেরোতেন। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে সেই সাহস করে সেই টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না, সেখান থেকে কেউ সাহস করে সেই ত্রিসীমানায় ঘেঁষত না, সেখান থেকে মানে যে টেবিলে সে বসতো তার ত্রিসীমানায় কেউ ঘেঁষত না, সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। দৈবাত একটা আড্ডায় জীবন কাটান, বিষয়টা সবিস্তার বুঝিয়ে বলতে হয়। এই মনে করুন, আপনি রোজ অফিস ফেরার পথে ক্যাফে দে নীলের উত্তর পূর্ব কোণে বসেন। ক্যাফে দে নীল হচ্ছে একটা ক্যাফের নাম, যেটা আগেই পেয়েছি, আর নামটাও যুক্তিযুক্ত আছে, নীল নদের তীরেই মিশর। তাহলে ওই তোর ওই কি বলে, তার ক্যাফেটারও নাম দিয়েছে ক্যাফে দে নীল। আচ্ছা, উত্তর সোলাবাঁধের পাড়ে যদি কেউ ক্যাফে ধরে, ক্যাফে দা সোলাবাঁধ এরকম দিবে আর কি। ও সোনার বাঁধ, ঠিক। হ্যাঁ, যে সোনার বাঁধ এখন মুরগির পটিতে ভর্তি, উত্তর পূর্ব কোণে। কারণ মুরগির পটি দেখিয়া কি মনে হয় আমাদের, যে মানুষ লোভী, বাকি সব রকমের থেকে মুরগির পটি ভর্তি। কারণ মাছ ওইটা খাবে, তাই মাছ চাষ মূলত তোর চানের জন্য আর জায়গা ওইটা লয়, বটে কিনা। মানুষ কখন যায়, এখন ঘাটসাদ্দর সময় যায়, আর নাহলে মাছ চাষ করে মাছ চাষিরা, বাকি পুকুর রাখার দরকার নাই, লোভ। দেখ, কিন্তু আবার কিছুটা অস্বাভাবিকও নয়, মাছ তো আমরা যে এইখানে কিনবো, তাহলে কোথাও তো চাষ করতে হবে, তাহলে সেখানে মুরগির পটি দিবে, সবাই দেয় কিছু না কিছু। তবে আমার মনে হয় একটা দুটো পুকুর 16 আনা থেকে নির্দিষ্ট করে দেওয়া উচিত, এখানে কোনো রকম ওইসব চলবে না। মাছ ন্যাচারালি হোক, জলের পোকাটোক হবে, কিন্তু ওইভাবে নষ্ট করা চলবে নাই, জলটাকে ঠিক রাখতে হবে। 16 আনা সেটা করতে পারলে ভালো হতো। আচ্ছা দেখ, সেই টেবিলটায় আপনার জন 5 দোস্ত বসবেন, আড্ডায় ফুল স্ট্রেংথ জন 10, সবাই মানে আড্ডায় ম্যাক্সিমাম লোক বসবে 10 জন। সবাই কিন্তু সব দিন এই আড্ডাতে আসেন না, তাই হরে দরে আপনার টেবিলে জন 5-7 নিয়মিত উপস্থিত থাকেন। এছাড়া আপনি সপ্তাহে একদিন, জোর 2 দিন বাড়ির পাশের সেমিরামিস কাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন। এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার ক্যাফে দা নীলের সদস্যদের বিলকুল চেনেন না। এরা হয়তো চ্যাংরার দল, কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট, তার অর্থ বেকার। এদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি, অর্থাৎ কোনো পাশার বই কোনো মিনিস্টারের সঙ্গে পরকিয়া করেন বলে তার বোনপো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য, অর্থাৎ কোন প্রকাশক 1000 নাম করে 3000 ছাপিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিয়েছে। তাছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়, তা না হলে আড্ডা হবে কেন? এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুহ এবং গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর ছাপিয়ে যাচ্ছে, এবং সেই খবরের যোগান দিচ্ছেন রাশিয়ান বেরিয়া, জার্মানির হিমলার আর কলকাতার টেগার্ট। রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন, এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদ বাকি সরকারগুলো চলছে কি করে। আপনার মনে
মনে আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না যে এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া হয় তবে দুনিয়ার কুল্লে সমস্যার সাকুল্য সমাধান এক লহমায় হয়ে যাবে। মনে মনে বলবেন, হাই দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। মানে এটা উহাদের শুধু নয়, তোদেরও বৈশিষ্ট্য। আড্ডায় বসে পড়ে এমন গপ্প শুরু হয় আর এমন মানে বলা হয় আমেরিকা এটা ঠিক করলো না, এটা হলে এমনি হতে মানে শালবনিতে পুলগোড়ায় বসিয়ে পর একটু পরে তুই কি খাবি তার জুত নাই, তোর গপ্প হচ্ছে কি জো বাইডেন এটা ঠিক করে নাই, এটা মোটেও ঠিক হয় না। আর ওটা তোর ইয়ের কাজ হলো, ওটা পুতিনের ওটা কাজ হলো, এটা ঠিক হয়নি। মানে বুঝতে পারছিস, মানে এরকম ধরনের ভ্লাদিমির পুতিন বা হয়তো বললি না মোদি ঠিক করেছে পুতিনের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো রাখা দরকার, রাশিয়া অল টাইম ফ্রেন্ড, মানে একটা আলোচনা ঠিক আছে, আলোচনাটা পর্যন্ত ঠিক আছে, ওই আলোচনাটা না করে কি করলে ভালো হতো সেটাও বলে দিবে পুরো, বুঝতে পারছি। এবং সেখানে শুরু হবে সামান্য চপ ভাজা দিয়ে। হয়তো চপ ভাজায় তুই বললি যে না এরারোটের মাত্রাটা একটু বেশি দিলেই তো খড়খড়ে হয়, শীতকালে কুড়মুড় করে খেতে ভালো লাগে, এইটার থেকে শুরু করলি, সেখান থেকে চলে যাবে অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল তৈরি করার যে মানে ম্যাটেরিয়াল প্রয়োজন, সেইগুলোতে এরারোট দিচ্ছিল চপে, ওখানে কি দিলে ওই মিসাইলটা ভালো হবে সেইটুকুও চলে যাবে, মোটামুটি পুরো এরকম আলোচনা, বুঝতে পারছি। সবাই সব জানতা গামছাওয়ালা দেখ। আচ্ছা, আপনি এদের চেয়ে আর কোথায় কোথায় আছে কি ধুর বোকা, এটা তুই জানিস না। মানে ধুর বোকা মানে কি, তুই ব্রহ্মাণ্ড ধুর বোকা, ও মোটামুটি সব জানে। এটা কিন্তু আমি লোককে বলছি না, নিজেদেরকে বলছি, আমরাও বলি ধুর বোকা, তুই বুঝতে পারছি না, তুই বুঝতে পারছিস না, বুঝেছিস। দেখ, আপনি এদের চেয়ে 10 বছর বড়, তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে যদি আর না চেয়ে বেড়ি টানে, কারণ এদেশে সে রেওয়াজটা তেমন নেই। আপনি নিতান্ত বিদেশি বলে এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন। এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি নিয়ে গিয়েছিলাম, বেচারি সেখানে রাটই কাড়েনি, যদ্যপি দুসরা আড্ডাতে সেই তড়পা তো সবচেয়ে বেশি। মানে অন্য আড্ডাতে নিয়ে গেলে বিরাট কিছু কথা বলতে পারে না, নিজেদের যারা লোক আছে সেখানে বসে পর আড্ডাটাই বেশি জমে, তাই অন্য জায়গায় নিয়ে গেলে ওই ব্যক্তিকে সে জায়গায় কোনো কথাই সেরকম বলে না। তাছাড়া আপনি মাসে একদিন কিংবা দুদিন শহর থেকে মাইল 3 দূরে একটা কাফেতে যান, আপনার এক বন্ধু সেই কাফেটাতেই উপরতলায় থাকেন, খাসা জায়গায় সামনে নীল নদ বয়ে যাচ্ছে, আপনারই বন্ধু এখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে প্রথম খুঁজবেন কাফেতে, সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন, তাতে কিন্তু কোনো লাভ নেই। এই কাফেতে আপনাকে উদ্ভাব হয়ে অভ্যর্থনা করবে যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই, কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে। আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ, কারণ পক্ষাধিক কাল ধরে 15 দিনের অধিক ধরে, এক পক্ষ মানে 15 দিন, তারা যেসব বিষয় কেটে কুটে ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছিল সেগুলো তারা নতুন করে হাড়কাটে ঢুকিয়ে রামদা ওচাবেন। আপনার রায় জানতে চাইবেন, মানে ওরা যে গল্পগুলো দিন দিন করে করে পচি গেছিল সেগুলো আবার তুলবে দিয়ে বলবে যে তোমার কি মশলা বলো দেখি, তোকে 15 দিন পরে পাইছে, তাহলে আড্ডাটা আরও জমবে। যে রায় দিন না কেন আপনার উদ্ধার নেই। আপনি যদিও গাঁধার দেশের লোক, আপনি অবশ্য 100 বার ওদের বলেছেন যে গাঁধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু তাতে করে কোনো ফায়দা ওরাই না। যদিও আপনার জ্ঞান গম্যের কারো কোনো সন্দেহ নেই, কারণ আপনি গুহ ষষ্ঠেন্দ্রিয় ধারণ করেন ইত্যাদি। মানে মানুষের পঞ্চেন্দ্রিয় থাকে, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, বলছে আপনার ওরা বুঝতে পারবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আছে ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি। আপনি নির্ঘাত সে মানে ব্যাপারটা এই জায়গাটা ভালো করে দেখ, তাতে করে কোন ফায়দা ওরাই না। যদিও আপনার জ্ঞানগম্যিতে কারো সন্দেহ নেই, কারণ আপনি গুহ ষষ্ঠেন্দ্রিয় ধারণ করেন ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি। মানে বলছে আপনি যাই বলুন, তারা নিজেদের কথা তাদের মতো করে প্রস্তাব রাখবে কি, যদিও আপনার জ্ঞান নিয়ে তাদের সন্দেহ নাই, জানবে পুরো আপনি পঞ্চেন্দ্রিয় বাদ দিয়ে আরও একটা ইন্দ্রিয় ধারণ করে রেখেছেন, তবু ওদের কথা অনেক সময় স্বীকার করতেই হবে ইত্যাদি। মানে সব কিছু যেসব কথা আছে সেগুলো ইত্যাদি ইত্যাদি বলেছে স্বীকার করতে হবে। আপনি নিঘাত শেষ বাস মিস করবেন, বন্ধুর ফ্ল্যাটে সোফার উপর চতুর্থ জাম যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন। বলছে আড্ডা এতটাই জমি যাবে যে আপনি ভুলেই যাবেন, আপনি নিঘাত আপনার বাসটাও মিস করবেন। বাধ্য হয়ে বন্ধুর ফ্ল্যাটে থেকে পর চতুর্থ জাম যাপন করে, মানে আরও কিছু পান করে পর
আরও সময় যাপন করে পর সেই রাত্রি যাপন করে পর সকালবেলায় বাড়ি ফিরবে। দেখ তাহলে সৈয়দ মুজতবা আলী পঞ্চতন্ত্রের শেষ পাঠ তোদের আড্ডা এখানে শেষ হলো। কত মিনিট?